মনে মনে একটা ক্যালকুলেশন করলেন। দুর্যোধন মনে মনে ক্যালকুলেশন করে ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন যে ব্যাপারটা হচ্ছে কি, শুক্রাচার্য রাজধর্ম হিসেবে যেটা মানে পলিসি লেভেলে আর কি যেটা বলেছে সেটা কিন্তু আপনি জানেন, মানে ভুলে গেছেন মনে হচ্ছে। সাপকে, বিষধর সাপকে কেউ গলার মধ্যে পেঁচিয়ে রাখে না। আমি ওই জায়গাটায় নেই যেখানে আমি ইন্টারভিউ করে বা আমি নিজে ঢুকে আমি কিছু ঠিক করতে পারবো। 13 নম্বর বছরে এসে অজ্ঞাতবাসে তোমরা ধরা না পড়ো, তাহলে ফিরে এসে আবার রাজত্ব পেয়ে যাবে। হ্যাঁ, চলো খেলবে এসো। পাণ্ডবরা কি নিজেদের বিপদ বুঝছে না, নাকি কেউ ওদের বলে দিচ্ছে না? মানে কোথায় প্রবলেমটা কোথায় হচ্ছে? যথারীতি শকুনি তার পাশা ফেলে বললো, এই দেখো আমরা জিতেছি। ক্লিপ পাণ্ডবদের, মানে এই যে সব নপুংসক পাণ্ডবদের কন্যা দিয়ে দ্রুপদ কিন্তু ওটা ভালো করেনি। বলে এবার ভীম বলে, দুঃশাসন কথা বলে তুমি আমাদের খুব বিদ্ধ করার চেষ্টা করছো, কথা বলে খুব দুঃখ দেওয়ার চেষ্টা করছো, এবং প্রত্যেকটা কথা খুবই মর্মভেদী হচ্ছে আমার জন্য। একটা কথা বলি, যুদ্ধের সময় যখন তোমায় মারবো না, তখন আমি কথাগুলো মনে করো। দুর্যোধন পিছন পেছন যেভাবে ভীম যাচ্ছে, ভীমের মতো এরকম করে করে ওকে একটু অনুকরণ করে মিমিক্রি করে একটু মানে ব্যঙ্গ করার চেষ্টা করলো। তো ওকে বলে, দ্রৌপদী বলছি তোমার এইসব স্বামীদের, এই যে পতিত স্বামী এরা সব, এরা তো কিছুই করতে পারবে না, এদের সেবা করে তোমার কি আর লাভ আছে? বরং তুমি এই কৌরবরা রয়েছে এদের কাছে সম্পদ আছে, এবং কুশ হাতে নিয়ে যাচ্ছে, মৃত্যুর সময় লাগে। দ্রৌপদীও কিন্তু কেশ জালে নিজের মুখ আবৃত করে রেখেছে। আর ধৌম্য কেন গান করছে আর কুশ হাতে নিয়ে যাচ্ছে, একটা টিজার দিয়ে যাচ্ছেন, প্রিভিউ দিয়ে যাচ্ছেন যে এরকমই হবে। কিন্তু দুরাত্মার দুঃশাসনের যে রক্ত বলেছি আমি, সেইটা আমি কিন্তু সিংহের মতো করে পান করবো, তুমি সেটা দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আরেকটা এপিসোড নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। মহাভারত নিয়ে আমরা কথা বলি এপিকে। আমার সঙ্গে আছে প্রেমাশিস। আমরা চেষ্টা করছি মহাভারতটাকে সম্পূর্ণভাবে ডকুমেন্ট করার। এখনও অবধি তো করে যাচ্ছি, কতদিন অবধি বা শেষ করতে তো করতেই হবে। যদি না বিরাট কোনো দুর্ঘটনা জীবনে ঘটে তাহলে শেষ করব। আপাতত আমরা যেখানে ছিলাম গত এপিসোডে, আপনারা যারা দেখেন মহাভারত মানে এই এপিসোডগুলো তারা জানেন, বা নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা পুরোনো পর্বগুলো শুনে আসুন, তাহলে আপনাদের আরও বেশি মজা লাগবে। পার্টিকুলারলি আজকের পর্বটা হলো অনুদ্যুত পর্ব। অনুদ্যুত পর্ব মানে যেই পর্বটাতে দূত পর্ব হয়েছে। দূত পর্ব বলতে আপনারা অনেকেই জানেন, মানে অনেকে শুনেইছেন। সেটা হলো পাশা খেলা হয়ে গেছে এবং শকুনি সেই সমস্ত জিতে নিয়েছিল আমাদের যুধিষ্ঠিরের কাছ থেকে। ধৃতরাষ্ট্র সেই সব আবার ফিরিয়ে দিয়েছে। এই অবধি আমরা করেছিলাম এবং তারা চলে গেছে ইন্দ্রপ্রস্থে। মানে যাচ্ছে রাস্তায় আছে এবং সেই সময় অনুদ্যুত পর্বটা শুরু হয়। তো অনুদ্যুত পর্বটা আবার একটা অদ্ভুত জিনিস। জেনারেলি আমরা সিরিয়ালে দেখি যে একবারই পাশা খেলা হচ্ছে, সেই পাশা খেলাতেই ওদেরকে বের করে দেওয়া হয়, ওরা চলে যায় বনবাসে। ইফ আই এম নট রং, আমি সিরিয়ালটা প্রপারলি মনে নেই। রনো কি তাই তো না, আমাদের ওই পেছনে ক্যামেরার পেছনে যে আছে সে খুব সিরিয়াল দেখে, অথন্য ওকে জিজ্ঞেস করলাম। তো যাই হোক, আগের দিনের পর্বটা অবভিয়াসলি আপনারা জানেন যে একটুখানি ডিপ্রেসিং ছিল। আজকের পর্বটাও ওই ব্যাপারটা শুরু হয়ে গেছে মহাভারতে। কয়েকজন লিখেছেন দেখলাম যে মহাভারতে ভালো দিক খারাপ দিক দুটোই আছে। অবশ্যই আছে, তা না হলে সেটা মহাভারত হয় না। এবং মহাভারতে প্রচুর ঝামেলা, প্রচুর ঝঞ্ঝাট, প্রচুর অসুবিধা, প্রচুর মনোমালিন্য, প্রচুর অভিমান, রাগ, ক্ষোভ, বিদ্বেষ, এই সমস্ত কিছু আছে। আবার ভালো লাগা, আবার আনন্দ, সবই আছে। সো আজকের এপিসোডটাও ওই পার্টটায় আছি আমরা, যখন ব্যাপারটা একটুখানি ডিফিকাল্ট দিকে ঢুকে গেছে। মানে এখন এর পরে কি হবে, এর আগের দিনই ভীম বলে দিয়েছে যে মহাযুদ্ধে আমি দুর্যোধনকে মারবো আর ওই দুঃশাসনের আমি রক্ত পান করবো। এই অবস্থায় সব হয়ে গেছে, কিন্তু সব তো ঠিকই ছিল। তাহলে আবার ওরা ফিরে গেছে নিজেদের মধ্যে। এরপরে ঠিক এই ঘটনাটার পরে কি হলো, শুরু করো।
দুঃশাসন মাঝখান থেকে ওরা চলে যাওয়ার পরে দুঃশাসনের ব্যাপারটা একেবারে পছন্দ হলো না, যে এত কিছু করে কিছুই তো হলো না, সব দিয়ে দিলেন। তো গিয়ে বলছে ওর বেসিক্যালি ওর দাদাকে, মানে দুর্যোধনকে, যে সব জেতা হলো, সব আমরা জিতলাম, তারপর তো সব দিয়ে দিল, এদেরকে ছেড়েও দিল, এরা আবার রাজত্বে চলে যাচ্ছে। এটা তো কোনো কাজের কাজ নয়। বুড়ো বাবাকে বুড়োই বলেছে, দ্য ওল্ড ম্যান, হ্যাঁ, এই বুড়ো সব দিয়ে দিয়েছে, এর তো কোনো কাজের কাজ হয়নি। আবার কিন্তু ব্যাপারটা আমার ভালো লাগছে না, এদেরকে কিন্তু কোনো না কোনোভাবে আটকাতে হবে। দুর্যোধন মনে মনে একটা ক্যালকুলেশন করলেন। দুর্যোধন মনে মনে ক্যালকুলেশন করে ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন যে ব্যাপারটা হচ্ছে কি, শুক্রাচার্য রাজধর্ম হিসেবে যেটা মানে পলিসি লেভেলে আর কি যেটা বলেছে, সেটা কিন্তু আপনি জানেন, মানে ভুলে গেছেন মনে হচ্ছে। সাপকে, বিষধর সাপকে কেউ গলার মধ্যে পেঁচিয়ে রাখে না, শত্রুকে শেষ করতে হয়। এটা আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, যে শত্রুকে শেষ করতে হয়, না হলে পরে এরা তো ক্ষতি করবে আপনার একদম। আর যে অবস্থায় এরা গেল, কারণ দ্রৌপদীর একটা চরম অসম্মান হয়েছে এবং এদেরকে অপমান বিভিন্নভাবে করা হয়েছে, এবং ভীম বিশেষতভাবে এমন সব পণ নিয়েছে। গান্ডীব নিয়ে রথে উঠে বসেছে অর্জুন। যেই মুডে আছে ওরা, তাতে এরা কিন্তু মানে অনতিবিলম্বে যুদ্ধ করবে আমাদের সাথে, এ নিয়ে কিন্তু আমার মনে কোনো রকম সন্দেহ নেই। আর তো এই অবস্থায় আমি কিন্তু এটাকে ভালোভাবে দেখছি না, আমরা কিন্তু খুব অচিরেই শেষ হয়ে যাব সবাই। তো আমি বলি কি, আমাদের একটু সময় দরকার, যুদ্ধ যদি হয়ও বা আমাদের একটু প্রস্তুত হওয়ার জন্য সময় দরকার। হুট করে এখনই ওরা আক্রমণ করলে আমরা কিছুই করে উঠতে পারবো না। আপনি এদেরকে ডাকুন, আবার পাশা খেলা হোক, এবং এবার পাশা খেলায় এসব ধন, ঐশ্বর্য, রাজত্ব এসব কিছুই নয়। একটাই জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস। বনবাস মানে বনে থাকবে এরা, অজ্ঞাতবাস মানে লোকালয়ে থাকবে, কিন্তু হ্যাঁ, কিন্তু তাদের চেনা যাবে না, ছদ্মবেশে থাকতে হবে। এরকম একটা পণ নিয়ে আমরাও থাকি, ওরাও থাকুক। যদি আমরা হেরে যাই, আমরা তো চলে গেলাম, ওদের রাগ প্রশমিত হয়ে গেল, ওরা রাজত্ব পেয়ে গেল, ওদের রাগ প্রশমিত হয়ে যাবে 12 বছরে। আর যদি ওরা হেরে যায়, তাহলে ওরা 13 বছরের জন্য চলে গেল, 14তম বছরে ওরা ফিরবে। ততদিন আমরা একটু সময় পাবো এই যুদ্ধটার জন্য প্রস্তুতি নেওয়ার। তো ইমিডিয়েটলি এদেরকে ডাকুন, এবং তারপর আমরা, মানে এটা না হলে কিন্তু আমাদের ক্ষতির সমূহ সম্ভাবনা। খুব ট্যাকটিক্যাল দিক থেকে কিন্তু দুর্যোধন বলছে ব্যাপারটা, ওর মধ্যে কিন্তু শুধুমাত্র দুঃশাসনের যেরকম একটা রাগ হয়েছে সেটা আমার মনে হচ্ছে না। আপনাদের মনে হতে পারে আমি একটু দুর্যোধনের পক্ষ নিচ্ছি, কিন্তু আমার মনে হয় যে দুর্যোধন একটু খুব শর্ট হলে পরেও ওর মধ্যে বিচার বুদ্ধিটা ছিল আর কি, ট্যাকটিক্যালি ভাবতো ছেলেটা, লোকটা, সরি। তো ধৃতরাষ্ট্র তখন বললেন, ঠিক আছে, ডেকে নিয়ে এসো ওদেরকে, এক্ষুনি আবার ডেকে নিয়ে আসা হোক, এবং খেলা হবে এখানে, আবার দুধ খেলা হবে। এবার এটা শুনে দ্রোণ, সোমদত্ত, বাল্লিকা, বিদুর, অশ্বত্থামা, যুযুৎসু, বিকর্ণ, এরা সবাই বললেন যে এটা আপনি কি বলছেন, আবার এই এত করে অশান্তিটা এড়ানো গেল, আবার আপনি বলছেন এদের সবাইকে আবার দুধ খেলা, তারপরে কি হবে? কারণ এই প্ল্যানটা তো আর সবাইকে বলেনি যে এই 12 বছরের ব্যাপারটা, এটা তো খুবই খারাপ। শান্তির রাস্তায় আমরা চলা শুরু করেছিলাম, আপনি আবার এটাকে একটা কলহের জায়গায় নিয়ে আসতে চাইছেন। ধৃতরাষ্ট্র শুনছেন না, এরকম সময় গান্ধারী এসে উপস্থিত হলেন সেখানে, এবং গান্ধারী একজন ধার্মিক মহিলা, জ্ঞানবতীও বটে। তিনি বললেন যে রাজন, দুর্যোধন আমার ছেলে, এবং অবশ্যই আমি পুত্রস্নেহ আমারও আপনার থেকে কিছু কম নয়, কিন্তু এই দুর্যোধন যখন জন্মগ্রহণ করেছিল তখনই কিন্তু সবাই বলেছিল এ কৌরব বংশের ধ্বংসের কারণ হবে, এবং বিদুর বলেছিল একে মেরেই ফেলো। হ্যাঁ, আজ আমি বুঝতে পারছি ব্যাপারটা কেন। কারণ
এদের কথা শুনবেন না, আপনি আপনার ধর্মের কাজ করুন। হ্যাঁ, একটা যে সেতু বন্ধন হয়েছে সম্পর্কের, যে সেতুটা ভেঙে যাচ্ছিল সেটা আবার সেতু বন্ধনের জায়গায় আসছে, সেটাকে রাখার চেষ্টা করুন। আপনি লিড করুন সবাইকে, আপনি সবসময় ওদের কথা শুনছেন কেন? এটা ভালো হচ্ছে না, শান্তির পথে থাকুন। কারণ কলহের দ্বারা যদি উন্নতিও হয় এবং রাজত্বও পাওয়া যায়, সেই রাজত্ব কিন্তু টেকে না কখনো। একদম, এটা খুব খুব ভালো, মানে একটা ওই আবার মহাভারতের এই গল্পের মাঝখানে যে ইয়েগুলো দিয়ে দেওয়া হয়েছে, স্নিপেটসগুলো, একদম সেগুলো খুব যে যেই সম্পদ কলহের দ্বারা আসে সেই সম্পদ কখনোই টেকে না। ক্রুয়েলটি ইজ নট আ ভার্চু। একদম। তো সব শুনে ধৃতরাষ্ট্র বললেন যে আমি জানি যে আমার বংশের ধ্বংস আসন্ন, ধ্বংস হবে। আমি এটাকে আটকাতে আর পারবো না, কারণ এটা নিয়তির পথে চলে গেছে। একদম। কাজে আমি আর নিয়তির পথে দাঁড়িয়ে পড়বো না, যা হচ্ছে হতে দাও। আমি বুঝে গেছি কি হবে, এটা শেষ যে খুব একটা ভালো নয় এটা আমি জানি, এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই। এবং কিন্তু আমি জেনেও কিছু করতে পারবো না এবং বলে আমার ছেলেরা যা ইচ্ছা হয় করুক, কারণ আমি আর ওই জায়গাটায় নেই। নিজে বলছে আমি ওই জায়গাটায় নেই যেখানে আমি ইন্টারভিউ করে বা আমি নিজে ঢুকে আমি কিছু ঠিক করতে পারবো। তা তো হবেই, কারণ হচ্ছে তোর এবার যদি ধৃতরাষ্ট্র বাধাও দেয়, দুর্যোধন তো শুনবে না, আরেকটা কিছু একটা বুদ্ধি বের করে অন্য কিছু সে ঠিকই এরকম একটা কিছু করার চেষ্টা করবে। একদমই তাই। তো এবার প্রতিক্রমণ গিয়ে পৌঁছলো যুধিষ্ঠিরের কাছে। তারপর গেছে যুধিষ্ঠিরের কাছে, যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলেছে, স্যার ধৃতরাষ্ট্র আবার ডেকেছেন আপনাদের, আবার দুধ খেলা হবে। যুধিষ্ঠির বলল আচ্ছা, ধৃতরাষ্ট্র যখন ডেকেছে তাহলে আমি যাই, কারণ নিয়তি আমাদেরকে এইদিকে নিয়ে যাচ্ছে, আর আমি নিয়তির এগেনস্টে কিছু বলতে পারবো না। এটা নিয়তিরই পার্ট মনে হচ্ছে আমার, এবং মানে বিধাতার নিয়ম অনুযায়ী মানুষের জীবনে শুভ এবং অশুভ ঘটে। তো বৃদ্ধ ধৃতরাষ্ট্র যখন আমাকে ডেকেছেন, তখন আমি ক্ষতি হবে জেনেও, আমি অপমানিত হতে পারি, আমার অনেক কিছু গণ্ডগোল হতে পারে, যা হলো তা জেনেও আমাকে যেতে হবে। আর একটা কথা বলে এখানে বলে, রাম কিন্তু জানতেন যে সোনার হরিণ বলে কিছু হতে পারে না, কিন্তু তবুও তিনি কিন্তু সোনার হরিণটা মারতে গেছিলেন। তো নিয়তির ডাক ছিল, এবং নিয়তির ডাক যদি থাকে, এটাও নিয়তির ডাকই। তো আমার কিছু করার নেই। বিপদ আসন্ন হলে লোকের একটু বুদ্ধির বিপর্যয় হয়। আমার যদি মনে হয় এখন বুদ্ধির বিপর্যয় হচ্ছে, আমি জানি না, আমাকে যেতেই হবে। আর ধৃতরাষ্ট্র ডেকেছেন, আমি না করবো কি করে বলে উঠতে পারবো না। একদম। যুধিষ্ঠির দূত সভায় এসে উপস্থিত হয়। ধৃতরাষ্ট্র, আমাদের শকুনি বলেন যে ধৃতরাষ্ট্র তোমাদের যে সব ফিরিয়ে দিয়েছে সেটা কিন্তু দারুণ কাজ করেছে, মহৎ কার্য। তো সুতরাং আমরা ওই পন্টন রাখবো না, তোমাদের ফিরিয়ে দিয়েছে সব সম্পদ নিয়ে, আর আমাদের আর কোনো বক্তব্য নেই। উনি ফিরিয়ে দিয়েছেন মানে উনি ফিরিয়ে দিয়েছেন, খুব মহৎ কার্য করেছেন, আমরা সেই নিয়ে কিছু বলতে চাই না। এখন যেটা খেলবো একই পণ হবে, দুজনের ক্ষেত্রে একই পণ। যদি আমরা হারি তাহলে আমরা 12 বছর বনবাসে থাকবো, তারপর 1 বছর অজ্ঞাতবাসে থাকবো। যদি অজ্ঞাতবাসে আমরা ধরা পড়ি তাহলে আমরা আবার 12 বছর বনবাস করব, রিপিট। এবার আর তোমরা যদি হারো তাহলে তোমাদেরও এটাই করতে হবে। আর যদি তোমরা যদি হারো তাহলে তোমরা যাবে, যদি 13 নম্বর বছরে এসে অজ্ঞাতবাসে তোমরা ধরা না পড়ো, তাহলে ফিরে এসে আবার রাজত্ব পেয়ে যাবে। হ্যাঁ, চলো খেলবে এসো। তো সবাই যারা ছিল তারা সবাই উঠে বলল, এগুলো কি রে ভাই, লোকগুলো কি, আশেপাশের লোকজন কি, এরা আত্মীয়, তো এরা পাণ্ডবদের সাবধান করছে না কেন? এরা তো জানে সততা করে এরা জিতে যায়। তো এরা পাণ্ডবরা কি নিজেদের বিপদ বুঝছে না, নাকি কেউ ওদের বলে দিচ্ছে না? মানে কোথায় প্রবলেমটা কোথায় হচ্ছে? যুধিষ্ঠির বলে, দেখো আমি ধর্মনিষ্ঠ, দূতক্রিয়া যদি কেউ আমাকে আহ্বান করে তাহলে আমি না করতে পারবো না, কারণ ধর্ম তাই বলে।
কেন বলে আমি জানি না, কিন্তু কেন বলে আমি জানি না, কিন্তু ধর্ম তাই বলে। মানে ধর্ম তো প্রথমত তো বলে যে দুধ ক্রীড়া করাই উচিত না। হ্যাঁ, কিন্তু বলেছে দুধ ক্রীড়ায় আহুত হলে আমি নিবৃত্ত হই না, মানে আমাকে কেউ ডাকলে আমি না বলি না। কেন বলে না জানি না। শকুনিকে বলে যে ঠিক আছে চলুন আপনার সঙ্গে খেলবো, বাকিটা থামুন আপনারা, আমি খেলছি। কারণ আমার মনে হয় যুধিষ্ঠির এখানে কিন্তু নিজের নিয়তিকে বুঝে গেছিলো, এবং শুধু নিয়তি না, এখানে কিন্তু যুধিষ্ঠির এইটাও বুঝে গেছিলো যে এই যুদ্ধটা না হলে বা এই প্রবলেমটা যদি না ফেস করি আমরা, তাহলে কিন্তু এটার কোনো সমাধান হবে না। মানে দুর্যোধন যে লেভেলে চলে গেছে, এর আগের দিন যেভাবে অপমানিত করেছে সব মিলিয়ে, এটা তো আলটিমেটলি এটা যুদ্ধই করার দরকার, এটা বুঝে গেছিলো বলেই আমার ধারণা। এবং সেই কারণেই বোধহয় ও বলছে যে না খেলবো আমি। হ্যাঁ, মানে বোঝাই যাচ্ছে যে শান্তি তো চাই, কিন্তু শান্তি একটা পয়েন্ট অবধি, হ্যাঁ, যখন যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে গেছে, একদমই তাই, তখন তো যুদ্ধটা হতে হবে। হ্যাঁ, এরপরেও যুধিষ্ঠির যুদ্ধ নিয়ে অনেক বক্তব্য রাখবেন নিজের, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় বুঝে গেছেন ইনি, এবং যথারীতি শকুনি তার পাশা ফেললো, ফেলে বলল এই দেখো আমরা জিতেছি। পাণ্ডবরা নিজেদের সমস্ত পরিধান, সমস্ত অলংকার সবকিছু ত্যাগ করলো। দুঃশাসন মাঝখান থেকে বলছে এই তো এখন দুর্যোধন হলো রাজ চক্রবর্তী, ডিরেক্ট টাইটেল ট্রান্সফার, আর পাণ্ডবগণ চিরকালের জন্য নরকে চলে গেল, আমাদের আর কোনো টেনশন নেই। আর এই বলছে এই ক্লিপ পাণ্ডবদের, মানে এই যে সব নপুংসক পাণ্ডবদের কন্যা দিয়ে দ্রুপদ কিন্তু খুব ভালো করেনি। তো ওকে বলে দ্রৌপদী, বলছি তোমার এই সব স্বামীদের, এই যে পতিত স্বামী এরা সব, এরা তো কিছুই করতে পারবে না, আর এদের সেবা করে তোমার কি আর লাভ আছে? এবার যেই কথাটা বলেছে ভীম, মানে বরং তুমি এই কৌরবরা রয়েছে, এদের কাছে সম্পদ আছে, রাজত্ব আছে, এরা এখানেই থাকবে, তোমার যাকে পছন্দ হয় তুমি সেই কৌরবদের মধ্যে কাউকে একটা সিলেক্ট করে নাও। একদম বলে। এবার ভীম বলে দুঃশাসন, কথা বলে তুমি আমাদের খুব বিদ্ধ করার চেষ্টা করছো, কথা বলে খুব দুঃখ দেওয়ার চেষ্টা করছো, এবং প্রত্যেকটা কথা খুবই মর্মভেদী হচ্ছে আমার জন্য। তোমার একটা কথা বলি, যুদ্ধের সময় যখন তোমায় মারবো না, তখন আমি কথাগুলো মনে করাবো। মানে খুব কোল্ড থ্রেট দিয়েছে কিন্তু এটা। আর নির্লজ্জ দুঃশাসন নাকি সেই সময় ভীমের চারপাশে গরু বলে ঘুরছিল নাচতে। দুঃশাসনের মাথাটাই গেছে তখন, আর কি দুঃশাসনের মাথা তো গেছেই। হ্যাঁ, ও নাচতে শুরু করলো, আর পাণ্ডবগণ সভা থেকে বেরিয়ে গেল। দুর্যোধন পিছন যেভাবে ভীম যাচ্ছে, ভীমের মতো এরকম করে ওকে একটু অনুকরণ করে মিমিক্রি করে একটু মানে ব্যঙ্গ করার চেষ্টা করলেন। ভীম পেছনে ফিরে বলল, শোনো, ওই যে দুঃশাসনকে একটু আগে বললাম না যে রক্ত পান করবো আর সেই সময় কথা মনে করাবো, তাতে কিন্তু আমি ক্ষান্ত হয়ে যাব না। তোমার বোধহয় মনে নেই, আগের দিন তোমাকে বলেছিলাম যে তোমার গদা, তোমার মানে উরু আমি গদা দিয়ে ভাঙবো, এবং শুধু তাই না, তোমার মস্তক আমি ভুলণ্ঠিত করবো, মানে একদম মাটিতে ফেলে দেব। আর অর্জুন আর সহদেব, অর্জুন মারবে কর্ণকে, সহদেব মারবে শকুনিকে। আর এই দুরাত্মার দুঃশাসনের যে রক্ত বলেছি আমি, সেইটা আমি কিন্তু সিংহের মতো করে পান করবো। তুমি সেটা দেখবে দাঁড়িয়ে। এখন খুব ব্যঙ্গ করছো তো, দেখবে। অর্জুন বললেন, শোনো, দুর্যোধনকে বললেন, বাক্য দ্বারা তো সবকিছু হয় না। 14 বছর পরে কি হবে, মানে 14 নম্বর বছর, 13 নম্বর বছর আমরা করবো, 14 নম্বর বছরে গিয়ে কি হবে সেটা তোমরা দেখতে পাবে, সবাই দেখতে পাবে কিন্তু। এবং ভীমসেন যা বলেছেন, মানে আমাদের দাদা, সেই অনুযায়ী আমি বলছি যে ওই যে কর্ণ বলে একটা লোক আছে, যে প্রচণ্ড কটুভাষী, অহংকার আছে, ঈর্ষা আছে, ওই লোকটাকে আমি সরাঘাতে বধ করব। আর যদি এই সত্যি আমি পালন করতে না পারি, তাহলে হিমালয় বিচলিত হবে, দিবাকর নিষ্প্রভ হবে, মানে সূর্য নিভে যাবে, এবং চন্দ্রের যে শৈত্য, চন্দ্র যে শীতল, সেটা নষ্ট হয়ে যাবে। আর সহদেব বলল, গান্ধারের যে কুলাঙ্গার একটা লোক আছে শকুনি বলে, তোমার সম্পর্কে ভীম যা বলেছেন আমি তাই করবই।
তোমাকে আমি মারবই। আর নকুল বলেন দুর্যোধনকে তুষ্ট করার জন্য যারা এই সভায় দ্রৌপদীকে কটু কথা শুনিয়েছে তাদের কিন্তু আমি জমালয়ে পাঠাবই। আর ধর্মরাজ আর দ্রৌপদীর নির্দেশে যারা যা নির্দেশ করবে পৃথিবী থেকে আমি সমস্ত ধার্তরাষ্ট্রগণকে লুপ্ত করব, মানে কৌরব মানে ওই ধৃতরাষ্ট্রের যত ছেলে আছে সবাইকে লুপ্ত করব বলে তারা পেছন দিকে তাকিয়ে সভা থেকে বেরিয়ে যায়। বনযাত্রা হবে, বনযাত্রা। এবার বৃদ্ধ পিতামহ ভীষ্ম, ধৃতরাষ্ট্র, তার পুত্র দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, সোমদত্ত, বাল্মীকরাজ, বিদুর, যুযুৎসু, সঞ্জয় সবাইকে সম্বোধন করে যুধিষ্ঠির বললেন আমরা বনে যে যাব তার অনুমতি চাইছি, ফিরে এসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, এখন আমাদের একটু অনুমতি দিন। সভাসদগণ মানে যারা দাঁড়িয়ে ছিল এরা প্রত্যেকে এটা লজ্জায় কিছু বলতে পারল না, কারণ এই ব্যাপারটা তো ঠিক হয়নি। মনে মনে সবাই হয়তো যুধিষ্ঠিরের কল্যাণ কামনা করে। বিদুর বললেন যে দেখো তোমাদের মা যথেষ্ট বয়স হয়েছে তার, আর তিনি খুবই লাক্সারিতে অভ্যস্ত, তিনি রাজমহলে থেকে অভ্যস্ত, তিনি না এইটা নিতে পারবেন না, এতদিন বনে থাকার যে চাপটা তিনি নিতে পারবেন না। তিনি আমার বাড়িতে থাকবেন, সসম্মানে থাকবেন, কোনো চিন্তা নেই। আর আমি বলে দিচ্ছি তোমাদের সর্ববিষয়ে মঙ্গল হোক। বলল যুধিষ্ঠির বললেন যে ঠিক আছে, আপনি আমাদের পিতার সমান, আপনি যা আদেশ করবেন তাই হবে। বিদুর বললেন যুধিষ্ঠির, অধর্ম দ্বারা যদি কেউ পরাজিত হয় তাতে কিন্তু দুঃখ হয় না, বা দুঃখ হওয়ার কথা নয়। তুমি ধর্মজ্ঞ, অর্জুন যুদ্ধজ্ঞ, ভীম শত্রুহন্তা, আর নকুল অর্থ সংগ্রহকারী, এবং সহদেব নিয়ম পালক। তার মানে তোমাদের প্রত্যেকের মধ্যে একটা করে স্পেসিফিক ভার্চু আছে, যে ভার্চুগুলো দিয়ে তোমরা নিজেদেরকে কিন্তু ঠিকই রাখবে। ধৌম মানে যে ওদের যে পুরোহিতের কথা আমরা আগেও বলেছি, পুরোহিত রাখা উচিত একজন, তো ধৌম হলো সেই পুরোহিত, এবং সে ব্রহ্ম সম্পর্কে তার আইডিয়া আছে। আর দ্রৌপদী হলো ধর্মচারিণী। তাই তোমরা পরস্পরের প্রিয়, প্রত্যেকে প্রিয়, তোমরা নিজেরা খুব ভালো করে কথা বলো, খুব সুন্দর ভাষা তোমাদের কথা বলার, মানে তোমাদের নিজেদের মধ্যে যে কমিউনিকেশনটা সেটা খুব সুন্দর। তো পয়েন্টটা হলো তোমাদের মধ্যে কেউ বিভেদ কিন্তু সৃষ্টি করতে পারবে না, এটা জেনে রাখো। এবং যখন যখন তোমাদের কাছে বিপদ আসবে, তোমরা এমনিতেই বিপদ আসলে খুবই বুদ্ধি বিবেচনা করে চলো, তো এই সময়ও যদি বিপদ আসে তোমরা নিশ্চয়ই সেটা করেই চলবে। তো তোমরা যাও, সুন্দর করে ঘুরে এসো, নির্বিঘ্নে তোমরা কাটিয়ে এসো সময়টা। আবার তোমাদের 14 বছর পর আমরা দেখব। কুন্তী অন্যান্য নারীদের কাছে দ্রৌপদীকে বিলাপ করলেন, মানে কান্নাকাটি একটু করলেন, বিদায় চাইলেন। ওখান থেকে তুমি বলো। হ্যাঁ বলছি। তো দ্রৌপদী প্রথমেই গিয়ে কুন্তীর কাছে বিদায় চাইলেন, এবং দ্রৌপদীর অবস্থাটা ভাব, যে সে তো এই অপমানের পরে আর মানে ওই অবস্থাতেই রয়েছে, সেই এক বস্ত্রা এবং রজস্বলা রয়েছে, এবং বলছে যে মানে তার জামা কাপড়ে এখনো রক্ত লেগে রয়েছে। তো ওই অবস্থাতেই সে গিয়ে বিদায় চাইলেন, এবং কুন্তী প্রচণ্ড দুঃখিত হলেন, বললেন যে তোমার মতো তেজস্বী নারী এবং ক্ষমাশীল নারী কোনো অনিষ্ট তো কোনোদিনও হবেই না, কারণ তোমার যা তেজ, তুমি সেই রাগেই সবাইকে ভস্ম করে ফেলতে পারতে সেই সভায়, একদম। তুমি তো সেটা করনি। দুটো ফ্যামিলিকেই তুমি বাঁচিয়ে দিয়েছো, দুটো পরিবারকেই তুমি বাঁচিয়েছো, কারণ কুরুরা ওখানেই শেষ হয়ে যেত তোমার শুধু তোমার তেজেই তারা শেষ হয়ে যেত, তুমি সেটা করনি। আমি তোমাকে আশীর্বাদ করি, আমার ছেলেদের সাথে থেকো, আর আমার ছোট ছেলে সহদেব, ওকে একটু দেখে রেখো। হ্যাঁ একদম, ওকে দেখো যে ও যাতে অবসন্ন না হয়ে যায়। তার মানে একটা জিনিস বোঝা গেল, সহদেবকে নিয়ে একমাত্র চিন্তা আছে, বাকিদেরকে নিয়ে চিন্তা নেই। বাকিদেরকে, ছোট ছেলে না, কনিষ্ঠ পুত্র, তার প্রতি একটা তো আলাদা ভালোবাসা থাকবেই। হ্যাঁ। এবং এটা বলে তারপরে কুন্তী মানে দেখছেন যে এই যে রাজসূয় যজ্ঞ করে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী এই মতো অবস্থায়, মানে অর্ধেক
এই এক বস্ত্রা উনি আর বাকিরা সমস্ত নিরাভরণ এবং মৃগচর্ম পরে সমস্ত বেরোচ্ছে, বনবাসে চলে যাবে। এটা থেকে কুন্তী নিজেকে ঠিক রাখতে পারলেন এবং বিলাপ করতে লাগলেন। বিলাপ করতে করতে উনি বললেন যে তোমাদের বাবা পাণ্ডু যে চলে গেছেন এটা যে তাকে দেখতে হয়নি, মানে পুণ্যাত্মা উনি যে উনি চলে গেছেন এটা ওনাকে দেখতে হয়নি, ঠিক মাদ্রিও তাই যে তাদের এই জিনিসটা এই দিনটা দেখতে হলো না। তো এই বলেই উনি বিলাপ করলেন এবং শেষ মুহূর্তে ওদের বিদায় দিয়ে। না, এখানে একটা জিনিস বলে, সেটা হলো যে তোমরা দেখো, তোমরা এত ধার্মিক, এত ভগবত ভক্ত, এত যজ্ঞপরায়ণ, মানে সবকিছু ঠিকঠাক করো তোমরা, তোমাদের ভাগ্যে এই বিপর্যয় কেন হলো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এবং সেটা খুব একটা মানে ওই তখনই বলে যে তোমার পিতা ধন্য, এবং একবার একটা পয়েন্টে বলে আমি তোমাদের সঙ্গে যাবো, আমি এইভাবে তোমাদেরকে ছেড়েও থাকতে পারবো না, তোমাদের সঙ্গেও থাকতে পারবো না, আমি খুব একটা বিরাট ধর্ম সংকটে আছি এই মুহূর্তে, আমার মনে হচ্ছে আমি তোমাদের সঙ্গে যেতে পারলে খুব ভালো হবে। এবং সেই সময় ও বলে, হে কৃষ্ণ দ্বারকাবাসী, তুমি আমাদেরকে এরকম অবস্থা দেখে কোনো করছো না কেন, কোনো কিছু করছো না কেন, পরিত্রাণ করছো না কেন আমাদের, এটা উনি বলেন। আর যেহেতু উনি পিসি কৃষ্ণের তো বোধ হয় সেই কারণেই আরো বেশি করে বলেন। কিন্তু পাণ্ডবরা বলেন যে না, আপনি যাবেন, আপনি আমার সঙ্গে যাওয়ার কোনো প্রশ্ন নেই, এবং তারা আপনি বিদুরের কাছেই থাকুন, আমরা ফিরে আসবো, তখন আবার দেখা হবে। তো এরা তো বেরিয়ে যাচ্ছে। এবার ধৃতরাষ্ট্র সঞ্জয় মানে তার সারথি, তাকে বললেন যে এই যে আমার পাণ্ডবরা এবং কৃষ্ণা মানে দ্রৌপদী বেরিয়ে যাচ্ছে, কিভাবে তারা বেরোলো আমাকে একটু বলো তো। সে বড় অদ্ভুত মানে ডেসক্রিপশন, দারুণ ডেসক্রিপশন, দারুণ। সঞ্জয় বললেন যে সবার আগে যুধিষ্ঠির আছেন, যুধিষ্ঠির নিজের মুখ ঢেকে, কাপড় দিয়ে নিজের মুখ ঢেকে বেরোচ্ছেন। ভীম তার দুই বাহু প্রসারিত করে তার পেছন পেছন যাচ্ছেন। অর্জুন ভীমের পেছনে বালি ছেটাতে যাচ্ছে এমনি করে। আর নকুল সহদেব মুখ ঢেকে যাচ্ছে। নকুল হলো সর্বাঙ্গে ধুলি মেখে, হ্যাঁ, নকুল সর্বাঙ্গে ধুলো মেখে, আর হ্যাঁ, আর সহদেব মুখ ঢেকে যাচ্ছে। আর ধৌম্য সে এক মানে প্রচন্ড মানে মৃত্যুর সময় যেরকম সামগান হয় তেমনি গান করতে করতে ওদেরকে নিয়ে যাচ্ছে, এবং কুশ হাতে নিয়ে যাচ্ছে, মানে মৃত্যুর সময় লাগে। দ্রৌপদীও কিন্তু কেশ জালে নিজের মুখ আবৃত করে রেখেছেন। এগুলোর কারণ আছে, প্রত্যেকটা কারণ আছে। আমি দুটো কারণগুলো বল। হ্যাঁ, বলছে দেখুন, এই যে আপনার ছেলে যুধিষ্ঠির মুখ ঢেকে যাচ্ছে কেন, বিদুর এবার বলছেন, ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন, বিদুর এটার এক্সপ্লেনেশন দিলেন। বললেন যে এই যে কেন যাচ্ছে জানেন, এই যে আপনার পুত্ররা দুর্যোধন এই যে দুরাত্মার মতো একটা কাজ করলো, একটা জঘন্য অপরাধ করলো, সেই অপরাধ করার পরেও কিন্তু যুধিষ্ঠিরের ধর্ম বিচলিত হয়নি। কেন? তার কারণ তিনি যদি ক্রুদ্ধ হয়ে একবার চোখটা খোলেন, তাহলে কিন্তু যদি আপনার পুত্রগণ কিন্তু দগ্ধ হয়ে যেতে পারে, মানে পুড়ে যেতে পারে, এবং সেটা যাতে না হয়, তিনি যাতে ধর্ম বিরুদ্ধ কোনো কাজ না করে ফেলেন, সেই কারণে তার চোখ ঢাকা, তার মুখ ঢাকা। আর আপনি এই ইয়েকে দেখেছেন তো, মানে ভীমকে বললো মানে বাহু প্রসারিত করে যাচ্ছে, এটা কেন? তার কারণ বাহুবল যে প্রয়োগ করবে ভীম, তার বাহুটা তিনি দেখিয়ে যাচ্ছেন যে এই বাহুটা দেখে রাখো, এবং তিনি আরো একটা জিনিস করছেন যে এই বাহু বল দ্বারা যাতে এই মুহূর্তে কেউ এদের কাউকে কিছু না করে ফেলে, সেজন্য বাহুটাকে প্রসারিত করে যাচ্ছেন। আর অর্জুনকে দেখেছেন, বলছে হ্যাঁ, বলে বালুকা ছড়াতে যাচ্ছেন, কেন জানেন? স্বরের এরকম বর্ষা হবে, মানে যখন তীর মারবে অর্জুন, এই বালির কণা যেভাবে ছড়িয়ে পড়ছে, আপনাদের পুত্রের উপর কিন্তু এইরকম ভাবে স্বর বর্ষণ হবে। আর নকুল সহদেব কি করতে যাচ্ছে? নকুল বলছে যে বনবাসে যাচ্ছি, এই রাস্তা দিয়ে তো যাচ্ছে, সাধারণ মানুষের মতোই যাচ্ছে, আমাকে দেখে যেন
কোনো মহিলা, মানে নকুল তো হ্যান্ডসামেস্ট ওদের মধ্যে, সবচেয়ে সুন্দর দেখতে, আমাকে দেখে যেন কেউ আকৃষ্ট না হয়ে পড়ে, এই জন্য সারা শরীরে সে ধুলো মেখে নিয়েছে। সহদেব মুখ ঢেকে নিয়েছে কেন যেন আমাকে চিনতে না পারে। সহদেব অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে, দেখ এরা সবার মধ্যে একটা অ্যাগ্রেশন আছে, বা একটা অ্যাগ্রেশন না থাকলেও একটা কনফিডেন্স আছে সহদেবের মধ্যে, কিন্তু সেটা একটু কম। সেই কারণে দেখ কুন্তিও কিন্তু বললো সহদেব এর মধ্যে পুরোটার মধ্যে অবসন্ন হয়ে যেতে পারে, তুমি একটু খেয়াল রেখো যাতে অবসন্ন না হয়ে পড়ে, ও যাতে ব্যাপারটাতে মানে এই পুরোটা যাতে হ্যান্ডেল করতে পারে ঠিক করে, কুন্তিও বললো। এবং এক্ষেত্রেও দেখ সহদেব কিন্তু এরও যাতে আমায় কেউ চিনতে না পারে এইভাবে যাচ্ছে আর কি, তো কনফিডেন্সটা একটু কম। আর দ্রৌপদী এক বস্ত্রা হয়ে অমনি রক্তালু বস্ত্রে তিনি যাচ্ছেন এবং তার চুল ছাড়া। মনে রাখবেন উনি কিন্তু বলেছেন যে 14তম বছরে, 14 বছরে যখন যুদ্ধ হবে এবং আমার স্বামীরা যখন কৌরবদের শেষ করবে, তখন আমি যেই অবস্থায় রয়েছি কৌরবদের সমস্ত স্ত্রীরা এই অবস্থায় থাকবে, তাদেরও চুল তখন বাঁধা থাকবে না, তারাও বিলাপ করবে এমনি করে। হ্যাঁ, আর ধৌম্য কেন গান করছে আর কুশ হাতে নিয়ে যাচ্ছে, আগামীতে কৌরব বংশ যে ধ্বংস হয়ে যাবে, তখন যে সবার মৃত্যু হবে, তখন তো এই সামগানটাই শুনতে হবে। সেটার একটা টিজার দিয়ে যাচ্ছেন, আর রিভিউ দিয়ে যাচ্ছেন যে এরকমই হবে। কিন্তু মানে ওরা যাচ্ছে বনবাসে, কিন্তু ওরা বলে যাচ্ছে যে আসন্ন কি। একদমই তাই, পুরো সবাই নিজের নিজের মতো করে সবাই এটা করে বলে যাচ্ছেন এবং এভাবে তারা চলছেন। এবং সবাই, সমস্ত যারা প্রজাগণ আছেন তারা সবাই বিলাপ করছে, তারা কাঁদছে যে আমাদের রক্ষক এরা তো যুধিষ্ঠিরের মতো একজন রাজা, যেরকম রাজা হয় না, সে রাজা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। এই পাণ্ডবদের মতো এত এত দারুণ একটা শাসক, দারুণ, এরা সবাই খুব প্রিয়, এরা ছেড়ে চলে যাচ্ছে, এরা বিলাপ করা শুরু করে। এবং সঙ্গে যেটা হয় সেটা হলো যে দুর্লক্ষণের কথা বেদুর বারবার বলে, শৃগাল ডাকা ইত্যাদি ইত্যাদি, সেটার জায়গায় এখানে বিনা মেঘে বিদ্যুৎ চমকায়, ভূমিকম্প, একবার একটা ভূমিকম্প টের পাওয়া যায়, এবং অকালে সূর্যগ্রহণ হয়ে যায়। এমন একটা অবস্থার মধ্যে দিয়ে এরা যাচ্ছে, মানে একটা অলংকার করা হয়েছে আর কি, বেসিক্যালি বোঝানোর জন্য যে পুরো সিস্টেমটা, পুরো ইকোসিস্টেম আর কি। হ্যাঁ, মানে ইকোসিস্টেম কেঁপে গেছে, সিস্টেম হিল গেয়া। হ্যাঁ, সিস্টেম হিল গেয়া, কারণ এত ইম্পর্টেন্ট একটা ব্যাপার ঘটছে। দেবর্ষি নারদ এসছে সবার মধ্যে, হয়ে গেছে, ওরা চলে গেছে। দেবর্ষি নারদ এসে সবাই বলেছে 14 বছর পর আমি বলে যাচ্ছি আজকে এটা। আর সেই সময় তো ভবিষ্যৎ দ্রষ্টা অনেকেই ছিলেন, তো নারদ বলেছেন যে 14 বছর পর তোমার এই যে কৌরব পুত্ররা সবাই বিনষ্ট, ধ্বংস হয়ে যাবে, একটা কেউ বেঁচে থাকবে না। এবং এটা আমি বলে গেলাম, বলে তিনি অন্তর্ধান হয়ে যায়। এই মতো অবস্থা দুর্যোধন, কর্ণ, এদের মনে হলো যে যুদ্ধ তো আসন্ন, আমরা বুঝে গেছি, যুদ্ধ আসন্ন আমরা বুঝে গেছি, এবার পাণ্ডবরা আসার পর একটা সাংঘাতিক যুদ্ধ হবে, তখন আমাদের বাঁচাবে কি? যুদ্ধটা তো করতে হবে, ঠিকঠাক করে করতে হবে। একমাত্র আমাদের ভীষ্ম টিষ্য তো করবে না, একমাত্র রাস্তা হচ্ছে দ্রোণ। দ্রোণকে বললেন যে আচ্ছা আপনি গুরুদেব, এই যে পুরো ইন্দ্রপ্রস্থ রাজ্যটা ওরা ছেড়ে গেছে, আপনি ইন্দ্রপ্রস্থ রাজত্ব করুন এই 13 বছর। মানে একটা উৎকোচ ধরনের একটা দেওয়ার চেষ্টা করা হলো দ্রোণকে। এবং দ্রোণও বললেন যে, দ্রোণ তো সবসময় একটুখানি সুযোগ সন্ধানী হিসেবেই আমরা দেখেছি আগেও, কারণ উনি এসছিলেনই এখানে এদের মানে এদের শিক্ষা দিতে, কারণ হচ্ছে তার দ্রুপদের উপরে প্রতিশোধ নেওয়ার ছিল। তো তিনি বললেন যে আমি চিরকাল তোমাদের সাথে থেকেছি এবং কর্ণ দুর্যোধন তোমাদের হয়েই আমি লড়বো, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই, অবশ্যই দ্বিমত নেই, তবে কারণ আমি ছাড়তে তো পারবো না। তবে এটাও বলে দিই যে পাণ্ডবরা কিন্তু ফিরবে, পাণ্ডবরা ফিরবে এবং তখন একটা আমার জন্যেও বিরাট বড় দুঃখের কারণ হয়ে যাবে। কারণ এই যে যুদ্ধটা হবে, আমি জানি যে দ্রুপদের ছেলে আছে, দ্রুপদ যজ্ঞ করেছিলেন,
সেখান থেকে ধৃষ্টদ্যুম্ন যজ্ঞের থেকে বেরিয়ে এসছেন, দ্রৌপদীও তাই, যজ্ঞ থেকে বেরিয়ে আসা। এবং ধৃষ্টদ্যুম্ন আমার মৃত্যুর জন্য ধ্রুপদ কামনা করেছিলেন যে আমাকে যে ধ্বংস করবে, একদম। তো এই ধৃষ্টদ্যুম্ন আমার বিরুদ্ধে লড়বে এবং আমার মৃত্যু হবে এই যুদ্ধে ধৃষ্টদ্যুম্নের হাতে, এটা আমি জানি। এবং শুধু তাই না, আমাকে অর্জুনের বিপক্ষে লড়তে হবে, এটা আমার জন্য খুবই দুঃখের। তাই বলছি যে এই যে মহাযুদ্ধ হতে যাচ্ছে, সময় মাত্র 13 বছর, তোমাদের যা যা ভালো সময় কাটিনো এই 13 বছরে করে নাও, কারণ হাতে সময় খুব একটা নেই। যদি সম্ভব হয়, এখনো সবটা শেষ হয়ে যায়নি, যদি সম্ভব হয় এখনো গিয়ে পাণ্ডবদের সাথে মৈত্রী স্থাপনের, শান্তি স্থাপনের চেষ্টা একবার করে দেখতে পারো, আমি তো এটাই বলবো। এবং বলে যে তাল গাছের ছায়া যেমন হেমন্তকালে খুব ক্ষণস্থায়ী হয়, তোমাদের কিন্তু ভালো টাইম ওরকমই ক্ষণস্থায়ী, বেশিক্ষণ কিন্তু নেই, যেটা বলছে। এবং বলছে এখন যদি পারো একটু যজ্ঞ দান টান করো, যাতে যদি একটু পুণ্য লাভ করতে পারো। আমার তো আর কিছু করার নেই, কারণ আমার তো তোমাদের সঙ্গেই থাকতে হবে। তোমরা এমন একটা অফার আমাকে দিয়েছো, আমি রিজেক্ট করতে পারবো না। রাজত্বও করবো, আমি লড়বো তোমাদের পক্ষে, যুক্তরাষ্ট্রের টিমেই থাকবো আমি, এটা এসব নিয়ে কোনো কথা নেই, কিন্তু সেই মহাযুদ্ধের জন্য প্রস্তুত হও। এই হলো তো এবার শেষ। হ্যাঁ, মানে তারপরে একটুখানি আছে যে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে ব্যাপারটা পুরো বলে, সঞ্জয় বলে ওকে আর কি, যে আপনিই তো করলেন সমস্তটা, আপনি তো বাধা দিতে পারতেন যখন দ্রৌপদীর এই অন্যায় হচ্ছে। প্রথমে তো আপনি দুধ ক্রীড়ার জন্য কেন মত দিলেন, তারপর যখন দ্রৌপদীকে এইভাবে অত্যাচার করা হচ্ছে তখন আপনি এলেন না কেন? হ্যাঁ, তো আপনারই করা, আপনিই দায়ী। ধৃতরাষ্ট্র বললেন আমি জানি আমি করতে পারতাম, কিন্তু আমি করিনি। কারণ কি হয় জানো তো, যখন বিনাশকালে বুদ্ধিনাশ, যখন নিয়তির কারো বিনাশ করতে হয় তখন সবার আগে তার বুদ্ধিটা নিয়ে নেয়। একদম, আমারও সেটাই হয়েছে। যখন দ্রৌপদীর ওপরে কুনজর পড়েছে আমার ছেলেদের, এবং কর্ণ দুর্যোধনের এত কটু কথা বলেছে, পৃথিবী কেঁপে গেছিল। সেদিনই আমি বুঝে গেছি যে শেষের আর বাকি নেই। এবং গান্ধারীকেও তো তাই বললো, যে গান্ধারী তো তাই বলেছিল, কারণ মানে যারা জ্ঞান গম্যী আছে যাদের, তারা কেউ সেই সন্ধ্যায় সন্ধ্যারতি করেনি। তারা জানতো সে দিনটা খুব খারাপ দিন, এবং সেদিনই শেষ হয়ে গেছে সব। মানে একটা জিনিস আমরা এখানে বুঝতে পারছি, যে এই যে দ্রৌপদীর অত্যাচারটা যত গল্পের এবং কাহিনীর ইয়েতে একটা মোড় এসছে, কিন্তু এই যে নারীর উপরে অত্যাচারের যে একটা ব্যাপার এবং তাতে কি হয়, সেটা খুব বারবার এসছে সেটাতে। এবং এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে অরুণাভ এখানে, যে কোনো সন্ধ্যারতি হয়নি। ব্রাহ্মণদের সন্ধ্যারতি দিতে হয়, এবং সন্ধ্যারতির জন্য কিন্তু আমরা অনেক আগে একটা রেফারেন্স পেয়েছিলাম, মনে আছে, যে সন্ধ্যারতি হয়নি বলে কে ছেড়ে গেছিল বল? একজন ঋষি, তার স্ত্রী এসে জাগিয়ে দিয়েছিল। আরে এই তো জরৎকারু ঋষির এখানেই আমরা রেফারেন্স পেয়েছিলাম, যে একজন ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণ মানে একজন সেই সময়কার একজন শিক্ষিত মানুষ, প্রাজ্ঞ মানুষ, একজন ব্রাহ্মণের কাছে তার সন্ধ্যারতির কি মূল্য সেটা আমরা আগেই রেফারেন্সে মহাভারতে পেয়ে গেছি। এখানে ধৃতরাষ্ট্র এসে বলছেন যে সেই সন্ধ্যায় কোনো ব্রাহ্মণ সন্ধ্যারতি দেয়নি, কারণ একজন নারীর উপরে এই অত্যাচার হয়েছে। অর্থাৎ যখন নারীর উপরে এই ধরনের কুদৃষ্টি পড়ে, তখন কিন্তু প্রাজ্ঞলোকের এটা দায়িত্ব, শিক্ষিত মানুষের দায়িত্বটা কি, এটা পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে। এবং সেটা যে কতটা খারাপ একটা ব্যাপার, এবং তাতে যে প্রকৃতি নিজের মতো করে একটা দেখায়, মানে একটা রিয়াকশন দেখায়, সেটাও কিন্তু বলা হচ্ছে। এবং ভারতের ধ্বংস হয়ে যাবে সেদিনই ঠিক হয়ে গেছে, যেদিন দ্রৌপদীর ওপরে কুনজর পড়েছে এবং এরকম একটা অত্যাচার হয়েছে। অর্থাৎ মানে আগের যেটা বলছিলাম আর কি, যে নারীর উপরে অত্যাচার এবং সেটার প্রভাব, এবং তাতে কি দায়িত্ব সবার আজকের দিনের রেলিভেন্স হিসেবে। যদি আমরা না দাঁড়াই তাহলে পরে কিন্তু
হ্যাঁ, কয়েকজন দেখলাম কমেন্ট করেছে আজকের দিনে এটা হলে সত্যি কিছু হতো না। আমি আগের দিন লিখেছি, বলেছিলাম বোধহয় আজকের দিনে হলে হয়তো কেলানি খেত, কিন্তু তাতে কিন্তু পাবলিক অনেকেই বলছেন না হতো না। এটা আমি শুনে একটুখানি অবাকই হলাম। অবশ্য দেখ, এটা হচ্ছে, এটার যে সত্যতা নেই তা না, সত্যিই তো অনেকে তো পার পেয়ে যাচ্ছে অনেক কিছু করে, কেউ তো কিছু করছে না। আজকের দিনেও তো দ্রৌপদীর মতো মানুষ, দ্রৌপদীর মতো মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, দ্রৌপদীর মতো মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, এর চেয়ে অনেক বেশি হচ্ছে। এবং আমি জানি অনেক লোকই আছেন যারা বলেন না পুরুষদের উপরও অত্যাচার হয়, অনেকেই আছেন এই ব্যাপার নিয়ে খুব বলেন। হ্যাঁ, মানে দুটোর একটাও ভালো না। মানে পুরুষদের উপর অত্যাচার হচ্ছে, মানে অত্যাচার দিয়ে তুমি নারীদের উপর অত্যাচারটাকে জাস্টিফাই করতে পারো না, কারণ অত্যাচার তো অত্যাচারই, এবং সেটা যে কি পরিমাণে হয় গ্রামগঞ্জে। আমি আমার জীবনে আরেকটা খুব অদ্ভুত ব্যাপার, তুই জানি না, আমাদের কয়েকজন কমেন্টও করেছে এটাতে, সেটা হচ্ছে একটা চালু কথা আছে জানিস তো অরুণাভ, মানে তুইও শুনেছিস, যে পুরো মহাভারতের কুরুক্ষেত্রটা হচ্ছে দ্রৌপদীর জন্য, যে নারীর জন্যে যুদ্ধ হয়ে গেল, নারী যুদ্ধের কারণ মহাভারত। কিন্তু হ্যাঁ, মানে অ্যাজ ইফ যে দ্রৌপদীর জন্য, দ্রৌপদী হলো কালেশী অরাত যেটাকে হিন্দিতে বলে, হ্যাঁ, যে ও কালেশটা লাগিয়েছে, ওই গন্ডগোলটা করেছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে সম্পূর্ণ ব্যাপারটা তো একেবারেই তা নয়, কারণ হচ্ছে মহাভারত তো সে কথা বলছে না। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বলবো তোকে, এটার পেছনে একটা কারণ আছে। সেটা হলো যখন সিরিয়ালে দেখানো হয়, সিরিয়ালে তো টিআরপির জন্য কিছু করা হয়, সিরিয়ালে কিন্তু দেখানো হচ্ছে দ্রৌপদী বলেছে যদি আমার এই অপমানের বদলা তোমরা না নাও তাহলে তোমাদের আমি পুরুষ বলে মনে করবো না। এইসব কথাবার্তা আছে কিন্তু বেশ দু একটা সিরিয়ালে আমার মনে হয়, ইফ আই এম নট রং। বাট এটা কিন্তু মানে এটা কিন্তু সেটা তো বিল্ড করা হয়েছে না, এই পুরুষতান্ত্রিক যে ওই যে অপমানটা হয়েছিল, অপমান মানে দুর্যোধনের উপরে যে হাসাহাসি করেছিল যখন দুর্যোধন পড়ে যায় ইন্দ্রপ্রস্থের মহলে, হাসাহাসি তো পাণ্ডবরা করেছিল আর ওদের ভৃত্যরা করেছিল, দ্রৌপদী তো ছিলই না। পুরো সিনেই দ্রৌপদী নেই, মহাভারতেই নেই, মানে ওই সিনটাই নেই, ওই সিন নেই, ওই ব্যাপারটা দ্রৌপদী কিছু দেখেইনি ওটা হতে, একেবারেই হেসেছিল পাণ্ডবরা এবং তাদের ভৃত্যরা, দাসীরা। কিন্তু ওটাকে এটার সাথে জুড়ে একটা বাজে, মানে নিজের ধর্মের ওপরে যদি মশলা লাগিয়ে সেটাকে নিজের পুরুষতান্ত্রিকতা প্রমাণ করার জন্য একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা, তাহলে পরে নিজেকে ধার্মিক না বলাই বোধহয় ভালো। একদমই তাই। এবং আমি আমার নিজের জীবনে আমি একবার একটা দেড় মাস থেকে 2 মাস একটা পথনাটক নিয়ে পশ্চিমবঙ্গের মানে নর্থ সাইডের, মানে আমাদের দিকের শিলিগুড়ি এবং তার আশেপাশে, যেটাকে নর্থ বেঙ্গল বলা হয়, সেই নর্থ বেঙ্গলের আশেপাশে প্রচুর জায়গায়, প্রত্যন্ত জায়গায়, চা বাগান, গ্রাম ইত্যাদিতে গিয়ে একটি পথনাটক করেছিলাম, সেটা ওমেন ট্রাফিকিং নিয়ে। এবং সেটার সঙ্গে আরেকটা কাজ ছিল আমাদের, তাদের কাছ থেকে জিজ্ঞেস করা তাদের কি অবস্থা। এবং সেটা আমি বলছি আদিবাসী শ্রেণী থেকে শুরু করে, নর্মাল মানুষ থেকে শুরু করে, অবাঙালি মানুষ থেকে শুরু করে সবার মধ্যে একটা জিনিস আমরা দেখতে পেয়েছিলাম, সেটা হলো মানে অলমোস্ট, মানে আমি বলছি তোকে 70% মহিলা সেখানে আমাদের বলেছেন যে বর এটা করে, আমাদের সমাজ আমাদেরকে এইভাবে দেখে, আমাদের সমাজে আমাদের খুব একটা জায়গা নেই, ওইখান থেকে যদি কোনো মেয়ে কিছু করতে চায় তাহলে জেনারেলি তাদেরকে বাইরে পাচার করে দেওয়া হয়। এরকম একটা সিচুয়েশন তো আমাদের দেশে অলরেডি আছে। তো আমরা অত্যাচারের যে জায়গাটা বলছি সেটা তো মানে মহিলাদের উপর, মানে আমরা কিন্তু খুব একটা দারুণ জায়গায় নেই মানে দেশ হিসাবে। মহিলাদেরকে যেভাবে আমরা দেখি সেটা খুব একটা দারুণ জায়গায় নেই। বাট আজকে অনেকেই ফেমিনিজমের কথা বলে, অনেকেই ফেমিনিজমের নিন্দা করে, যেটা ফেমিনাজি বলে, যেটা পুরুষ বিদ্বেষ, সেটার বিরোধিতা আমিও করি। কারণ পুরুষ বিদ্বেষটা আবার আমার মনে হয় খুবই গণ্ডগোলের একটা জিনিস। কিন্তু এতদিনের অত্যাচার বা এতদিনের এত কিছুর পর তারা নিজের কথা যদি বলতে একটা পন্থা নেন, তাহলে সেটা তো অবশ্যই সেটা খুব জরুরি একটা জিনিস। ফেমিনিজম সেই জায়গা থেকে তো খুবই জরুরি একটা জিনিস। অবশ্যই, কারণ মহাভারতের যদি থাকি আমরা একজন লিখেছেন ও কমেন্টে যে মহাভারতের আগের অবধি যতটা আমরা দেখেছি
মানে আদি পর্বটা বিশেষ করে, সেখানে কিন্তু নারীর একটা অন্য রূপ দেখা গেছে। একদম শকুন্তলার কথা ভাব, একদম, এবং তাদের লিবারেশনটা দেখ, হ্যাঁ তাদের লিবারেশনটা অন্য লেভেলে আর কি, পুরো যে তাদের ইচ্ছের ওপরে আর কিছু বলা যাবে না। হ্যাঁ, নারী স্বাধীন সবচেয়ে বেশি, স্বয়ম্বরের প্রথা, এগুলো সব রয়েছে। এটাও একটা অদ্ভুত ন্যারেটিভ ক্রিয়েট করা যে মহাভারত নাকি নারী বিদ্বেষী। হ্যাঁ, মানে তারা মহাভারতটাও জানেন না, তারা ভারতটাও জানেন না, তারা জাস্ট বলে দেন। দেখ, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, ওইখানে মানে নারীর জায়গাটা আমরা দেখতে পেয়েছি। আবার এখানে এসে দ্রৌপদীর এই অত্যাচারটাও দেখতে পেয়েছি। কেউ কিছু বলেনি, সবার এই পাপের মানে পাপ বলতে মানে অধার্মিক কাজটাও আমরা দেখতে পেয়েছি। তার ফলে যে পুরো ধ্বংস হয়ে যাবে কুরুবংশ, সেটাও কিন্তু মহাভারতেই আছে। যে নারীর এই অপমানের জন্যে কোথাও কিন্তু বলছে না যে ওদের যে সমস্ত সম্পত্তি নিয়ে নেওয়া হয়েছিল, ওদেরকে যে দাস বানিয়ে দেওয়া হয়েছিল, এর জন্য কুরুক্ষেত্র হচ্ছে না, না একদম সবখানেই বলেছে যে বাকি সব ঠিক আছে দুধ ক্রীড়ায়, কিন্তু এই যে দ্রৌপদীর উপরে যে এই ব্যাপারটা হলো, সেটার জন্যে এটা আনএক্সেপ্টেবল, এবং এই অধার্মিক কাজের জন্য পুরো কুরুবংশ ধ্বংস হয়ে যাবে। ভাবা যায় কুরুক্ষেত্রের মহাযুদ্ধ তৈরি হলো শুধুমাত্র একজন নারীর উপর একটা অসম্মানের জন্য, একটা অসম্মানের জন্য। এনিওয়েজ, পৃথিবীকে আরেকটু বেটার ভাবে, মানে পৃথিবীটা আরেকটু বেটার হলে, বা পৃথিবীর মহিলাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেটা আরেকটু বেটার হলে বোধহয় খুবই ভালো লাগতো, মানে অবশ্যই খুবই ভালো হতো। আর আমি এই কমেন্টগুলো দেখেছি আর কি, আজকে যেহেতু একটা পর্ব শেষ হচ্ছে, এরপরে আরণ্যক পর্ব শুরু হবে, তো দু একটা কথা আমাদের মনে হয় মহাভারতের দুটো পর্ব যেহেতু শেষ করলাম, আমাদের মহাভারত দেখার দৃষ্টিটা ভঙ্গিটা দিয়ে, কারণ অনেকেই বলেছেন যে আপনারা গল্পটা বলুন, অ্যানালিসিস করতে যাবেন না। তো আপনি যখন কোনো গল্পই পড়েন, আপনারা যখন কোনো গল্পই পড়েন, নিজের মনে কিছু হবে না। আমার তো বয়স হয়েছে, মানে শুধু গল্প হয়ে গেলে তো হবে না, আমাদের কি মনে হচ্ছে আমরা তো সেটাই বলি, উইথ দ্য ডিসক্লেমার যে আমাদের এটা মনে হচ্ছে। হ্যাঁ, এবং এটা কাউকে কারো উপর চাপিয়ে দেওয়ার কোনো টেন্ডেন্সি নেই, কোনো টেন্ডেন্সি নেই। কবি নে ক্যা সোচা, কবির তাৎপর্য কি এটা কবিই জানেন, একদম আমরা জানি না, আমরা শুধু আমাদের মতো করেই নিতে পারি। তো কাজেই আমরা আমাদের মতো করেই নেব একদম। আজকের দিনে এটা রেলেভেন্স কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। ওখানে যদি কিছু ভুল মনে হয়, এই লাইসেন্সটা তো আমার ধর্ম আমাকে দিয়েছে, একদম দিয়েছে, যে তুমি প্রশ্ন করতে পারি, এটা আমার ধর্মই আমাকে লাইসেন্স দিয়েছে। আর বেশিরভাগ ধর্ম লাইসেন্সটা দেয় না, এবং এই প্রিভিলেজটাকে যদি আমরা ভুলে যাই তাহলে পরে কিন্তু মুশকিল, যেটাকে ভুলিয়ে দেওয়ার প্রচন্ড চেষ্টা চলছে, যে এই প্রিভিলেজটা নেই এই ধর্মের লোকজনের। আমার ধর্মে এই প্রিভিলেজটা আছে, আমার দেশেও এই প্রিভিলেজটা আছে। এবং আরেকটা কথা বলি, কিছু মানুষ কিছু কমেন্টস করেন অ্যাবাউট আমাদের পার্সপেক্টিভ, যে আপনারা শুধু আপনাদের গল্পটা বলুন। বাট পয়েন্টটা হলো যে মহাভারত এমন একটা জিনিস যেটাকে নিয়ে যদি আমরা একটু তার থেকে একটু আমার মতে, আমি আপনাদের কথা বলছি না, আমি পার্সোনালি, এই যে আমি আর প্রেমাশিস যখন আলোচনা করি, তখন আমি পার্সোনালি আর প্রেমাশিস পার্সোনালি সেখান থেকে একটা যদি নির্যাস বের করতে না পারি, তাহলে আমরা এই এপিসোডগুলো করছি কেন, তাই না? মানে আমাদের তো নিজেদের শেখার তাগিদে আমরা মহাভারত করছি, নিজেদের বোঝার তাগিদে মহাভারত করছি, নিজেদের সেলিব্রেট, মানে মহাভারত বিষয়টাকে সেলিব্রেট করার জন্য, এত ভালো একটা সাহিত্য কর্মকে সেলিব্রেট করার জন্য আমরা এই পডকাস্টটা করি। এবং সেখান থেকে যদি আমরা না নিতে পারি, এত বড় একটা কথা বলা যে যা নেই ভারতে তা নেই, যা নেই মহাভারতে তা নেই ভারতে, এত বড় একটা কথা যদি একটা বই সম্পর্কে বলা হয়ে থাকে, আমাদের একটা দায়িত্ব নেই যে সে বইটা থেকে আমরা কিছু নির্যাস বের করব। কারণ আমাদের পার্সোনাল লাইফে, আমাদের জীবনে, আমাদের যে জীবন দর্শন, তার অনেক কিছু মহাভারত তৈরি করে দিতে পারে। আর আমাদের পার্সপেক্টিভটা সেই কারণে আসে যে আমি একরকম ভাবতে পারি, আপনি একরকম ভাবতে পারেন, সারা পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবতে পারে। ওই কারণেই আমরা বারবার বলি যেটা আমাদের মনে হচ্ছে, এটা তো আমরা তো কোনো ভার্ডিক্ট দিতে পারি না, আমরা তো মহাভারতের এক্সপার্ট বলতে পারি না আমাদেরকে। আমরা গল্পটা পড়ে আমাদের যতটুকু মনে হয় আমরা ততটুকু বলি। এবং সবচেয়ে বড় কথা, আপনারা বেশ কিছু মানুষ বলেছেন যে আরেকটু সিরিয়াসলি করলে ভালো হতো। দেখুন, যেই জায়গাগুলো মজা করা যায় না সেই জায়গাগুলোতেই মজা করেছে, এই জায়গাটা মজা করার নয় বলে এরপর থেকে মহাভারতটা একটুখানি ড্রামা বেশি, সেখানে হয়তো মজা আমরা করে উঠতে পারবো না, কারণ আমরাও জানি আমাদের বাউন্ডারিটা কতটুকু।
তো আর মানে আরেকটা কথা বলি, যে মজা না করে তো বহুদিন হলো। হ্যাঁ হ্যাঁ, বহুদিন হলো। কজন জানে মহাভারত? একদমই তাই। এই ডিটেলে মহাভারত কজন জানে? আমি তো জানতাম না। সত্যি তাই। এবং এই ডিটেলে কোনো ডকুমেন্টেশনও খুব বেশি নেই, মানে অন্তত পক্ষে নর্মাল ভাষায়। হ্যাঁ, নর্মাল ভাষায় আমরা যেভাবে কথা বলি। হ্যাঁ অবশ্যই। আমি আর অরুণাভ কেউ মহাভারত বইটা আমরা ডান হাতে স্যান্ডউইচ খেতে খেতে বা হাতে মহাভারত পড়ে তার থেকে নির্যাসটুকু নেওয়ার মতো সাহস এবং সৎসাহস, এবং আমরা ওখানেই রাখি, ওটাকে ঠাকুর ঘরে তুলে সিংহাসনে রেখে দিয়ে আমার কোনো লাভ হবে না। মহাভারত বাড়িতে রাখলে ভালো হয় না খারাপ হয় আমার কোনো এটা নিয়ে আইডিয়াই নেই, কোনো এটা নিয়ে পার্সপেক্টিভই নেই। না, গীতা বাড়িতে রেখে কোনো লাভ নেই। ওটা পড়ে যদি কিছু নিচের লাইফে অ্যাপ্লাই করা যায় আজকের দিনের হিসেবে, তাহলেই ওটার লাভ আছে। কারেক্ট, ওই জীবন দর্শন। ওটাকে সিংহাসনে তুলে রেখে কোনো লাভ আছে? একদম। চলো আজকের এপিসোড এখানেই শেষ করছি। বাবা কি হয়, কমেন্ট পড়লে পরে একটুখানি নিজেদেরও তো কিছু কথা বলতে ইচ্ছে করে, গম্ভীর কথাবার্তা বললাম আপনাদেরকে, বললাম। আপনাদের ভালো না লাগলে লিখবেন, যত কমেন্ট করবেন তত আমাদের ভালো। অবশ্যই ভালো লাগে আপনাদের কমেন্ট পেয়ে, প্রচুর ভালো ভালো কমেন্ট আছে মহাভারত নিয়ে, দারুণ লাগলো ইত্যাদি ইত্যাদি। এবং আমাদের এই প্রয়াসটা বা এই চেষ্টাটা যে আপনাদের ভালো লাগছে সেটা জেনে আমাদের যার পর নাই আনন্দ হয়। এবং আজকের এপিসোড এখানেই শেষ করি। আমরা পরের এপিসোডে ঢুকবো অরণ্য পর্বতে। অরণ্য পর্ব কিন্তু খুবই একটা অন্যরকম পর্ব। ওই পর্বটা কিন্তু আরও ইন্টারেস্টিং, বেশ কিছু ইন্টারেস্টিং জায়গা আছে। সো আজকের এপিসোড এখানেই শেষ করব। পাণ্ডবরা চলে গেছে বনবাসে, এবং বনবাসে গিয়ে তাদের কি হবে সেইটা আমরা জানতে পারবো পরের এপিসোডে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। আর ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ কারেক্ট। টাটা।